এক ঘোষণাতেই যদি আপনার পকেটে থাকা ৫০০ আর ১,০০০ টাকার নোট কাগজে পরিণত হয় তাহলে কি হবে? বাজার, ব্যাংক, ব্যবসা সবকিছু এক মুহূর্তে থমকে যাবে কি? নাকি এতদিন ধরে লুকিয়ে রাখা কালো টাকার পাহাড় ভেঙে পড়বে? জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমনই একটি প্রস্তাব ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন এটি হতে পারে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ, আবার কেউ সতর্ক করেছেন এমন সিদ্ধান্ত অর্থনীতির জন্য বড় ধাক্কাও হয়ে উঠতে পারে। কারণ বিশ্বের সবচেয়ে আলোচিত নোট বাতিলের অভিজ্ঞতা ইতিমধ্যেই দেখেছে ভারত। এখন প্রশ্ন, বাংলাদেশে যদি একই ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে কি হতে পারে? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি পুরো বিষয়টি, প্রস্তাবের পেছনের যুক্তি, সম্ভাব্য প্রভাব এবং বাস্তবতা সহজ ভাষায় ধাপে ধাপে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনার অংশ নিয়ে একটি আলোচিত প্রস্তাব দেন সংসদ সদস্য। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে একটি আলোচিত প্রস্তাব দেন সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। তার বক্তব্য ছিল, বাজারে প্রচলিত ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে। তার মতে, দেশের অর্থনীতিতে বছরের পর বছর ধরে যে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ জমে আছে, সেই অর্থের একটি বড় অংশ এখনো ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে। তিনি যুক্তি দেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নগদ আকারে জমা হয়েছে। অনেকেই ব্যাংকে না রেখে বাসা বাড়ি, ব্যক্তিগত গুদাম কিংবা নিরাপদ স্থানে নগদ অর্থ সংরক্ষণ করেছেন। আবার যারা দেশ ছেড়ে চলে গেছেন তাদের অনেকের কাছেও বিপুল পরিমাণে নগদ অর্থ থেকে গেছে বলে তিনি দাবি করেন। সংসদে তার বক্তব্য অনুযায়ী যদি ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করা হয় তাহলে সেই অর্থ ব্যাংকে জমা দিতে বাধ্য হবেন অনেকেই। ফলে ব্যাংকিং খাতে তারল্য বাড়তে পারে, অর্থের প্রবাহ আনুষ্ঠানিক ব্যবস্থায় ফিরে আসতে পারে এবং কালো টাকা শনাক্ত করার সুযোগও তৈরি হতে পারে। শুধু তাই নয়, তার মতে এতে সরকারের রাজস্ব ব্যবস্থাও উপকৃত হতে পারে, বাজেট ঘাটতি মোকাবেলায় কিছুটা সহায়তা মিলতেও পারে এবং উৎপাদনমুখী খাতে অর্থ ব্যবহারের সুযোগও বাড়তে পারে। অর্থাৎ দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা নগদ অর্থ আবার অর্থনীতির মূল প্রবাহে ফিরে আসবে, এমনটাই তার প্রত্যাশা। একই সঙ্গে তিনি দেশের ব্যাংকিং খাত নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, দেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক গড়ে উঠেছে। MP হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। তার মতে, অতিরিক্ত ব্যাংক প্রতিষ্ঠার পরিবর্তে বিদ্যমান ব্যাংকগুলোর সুশাসন ও জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায় তাহলে সেটাই হবে এখনকার জন্য সময় উপযোগী সিদ্ধান্ত। তবে এই প্রস্তাব সামনে আসতেই অনেকের মনে ফিরে এসেছে ২০১৬ সালের ভারতের সেই আলোচিত সিদ্ধান্তের স্মৃতি। ৮ নভেম্বর রাতারাতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, দেশের প্রচলিত ৫০০ ও ১,০০০ রুপির নোট আর বৈধ থাকবে না। সেই সময় এই দুটি নোট মিলিয়ে ভারতের মোট নগদ অর্থের প্রায় ৮৬% ছিল। সরকারের লক্ষ্য ছিল কালো টাকা, জাল নোট এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া। কিন্তু বাস্তব চিত্র খুব সহজ ছিল না। কোটি কোটি মানুষকে ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল, ATM-এর সামনে তৈরি হয়েছিল বিশাল ভিড়। নগদ অর্থের সংকটে ছোট ব্যবসা, খুচরা বাজার, কৃষিখাত এবং দৈনন্দিন লেনদেনে বড় ধরনের অচলাবস্থা দেখা দেয়। অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী নোট বাতিলের আগে ভারতের GDP প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৯% কাছাকাছি, কিন্তু পরবর্তী সময়ে তা নেমে আসে প্রায় ৬.১%। অনেক গবেষণায় উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্তের কারণে প্রবৃদ্ধিতে প্রায় ১ থেকে ১.৫% পয়েন্ট পর্যন্ত প্রভাব পড়েছিল। বিশেষ করে যেসব খাত পুরোপুরি নগদ লেনদেনের উপর নির্ভরশীল ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ছোট দোকান, পরিবহন, কৃষি পণ্য বাজার, নির্মাণ শ্রমিক, দিনমজুর অনেকেই কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত আয়ের সংকটে পড়েছিলেন। সাধারণ মানুষের জন্য এটি ছিল অত্যন্ত কষ্টকর একটি সময়। ভারতের সেই অভিজ্ঞতা আজও অর্থনীতি নিয়ে আলোচনায় বড় একটি উদাহরণ হিসেবে উঠে আসে। কারণ কালো টাকা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, অবৈধ অর্থের মালিকরা শেষ পর্যন্ত বিকল্প পথ খুঁজে নিয়েছিলেন, ফলে সাধারণ মানুষের ভোগান্তির তুলনায় প্রত্যাশিত সুফল পুরোপুরি পাওয়া যায়নি। বাংলাদেশের বাস্তবতা অবশ্য ভারত থেকে অনেকটাই ভিন্ন।
দুই দেশের অর্থনীতির আকারও এক নয়, ব্যাংকিং ব্যবস্থাও এক নয়, নগদ লেনদেনের ধরনও আলাদা। তবু প্রশ্ন উঠছে, যদি বাংলাদেশে হঠাৎ একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এর প্রভাব কি হতে পারে? একটি বড় প্রশ্ন হলো, সাধারণ মানুষের হাতে থাকা বৈধ 500 ও 1000 টাকার নোট বদলাতে হলে কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে? ব্যাংকের সামনে কি দীর্ঘ লাইন তৈরি হবে? গ্রামাঞ্চলের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা দিন আনা দিন খাওয়া মানুষ কতটা প্রস্তুত থাকবেন? এসব প্রশ্নের এখনো কোনো আনুষ্ঠানিক উত্তর নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের কাছে কালো টাকা রয়েছে তারা কি সত্যি ব্যাংকে এসে সেই অর্থ জমা দেবেন, নাকি অন্য কোনো পথ ব্যবহার করবেন? এই প্রশ্নেরও নিশ্চিত উত্তর এখনো পাওয়া যায়নি, কারণ অতীতের অভিজ্ঞতা বলছে অবৈধ অর্থের মালিকরা অনেক সময় বিকল্প উপায় বের করে ফেলেন। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন, কালো টাকা নিয়ন্ত্রণ করতে হলে শুধু নোট বাতিল করলেই হবে না, দরকার শক্তিশালী কর ব্যবস্থা, কার্যকর দুর্নীতি দমন, মানি লন্ডারিং প্রতিরোধ, ব্যাংকিং খাতে সুশাসন এবং আর্থিক খাতের জবাবদিহিতা নিশ্চিত করা। দীর্ঘমেয়াদী সংস্কার ছাড়া শুধু একটি সিদ্ধান্ত দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া অনেক কঠিন। অন্যদিকে প্রস্তাবের সমর্থকেরা বলছেন, দীর্ঘদিন ধরে ব্যাংকের বাইরে থাকা বিপুল নগদ অর্থকে আনুষ্ঠানিক অর্থনীতিতে ফিরিয়ে আনতে এটি একটি কার্যকর উদ্যোগ হতে পারে। তাদের মতে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত সময় এবং সুস্পষ্ট নীতিমালা থাকলে কিছু ইতিবাচক ফলও আসতে পারে। তবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কেবল একজন সংসদ সদস্যের দেওয়া একটি প্রস্তাব। সরকার এখনও 500 ও 1000 টাকার নোট বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি, তাই এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা যে এখন থেকেই তৈরি হয়েছে সেটি স্পষ্ট, কারণ এই ধরনের সিদ্ধান্ত শুধু অর্থনীতিকেই নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা, ব্যাংকিং ব্যবস্থা এবং বাজারের উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব নতুন করে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে রয়েছে কালো টাকা ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণের যুক্তি, অন্যদিকে রয়েছে সাধারণ মানুষের সম্ভাব্য ভোগান্তি এবং অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা। অতীতে আন্তর্জাতিক অভিজ্ঞতা যেমন সতর্ক থাকার বার্তা দেয়, তেমনি ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্তের আগে বাস্তবতা, প্রস্তুতি এবং সম্ভাব্য প্রভাব গভীরভাবে মূল্যায়নেরও প্রয়োজন রয়েছে। এখন নজর থাকবে সরকারের অবস্থান, অর্থনীতিবিদদের বিশ্লেষণ এবং ভবিষ্যতে এই প্রস্তাব নিয়ে কী ধরনের সিদ্ধান্ত সামনে আসে সেদিকেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন সালাউদ্দিন। দেখা হবে পরের ভিডিওতে।